ডাক্তারদের এমন এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরে যেতে পারে। একেবারেই তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব, তার কারণ আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন পূর্ব পরিকল্পনা মতোই কিন্তু গতকাল রাত্রির ঠিক ৮টা বেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা অ্যানাউন্স করলেন যে তাদের মধ্যে থেকে ৬ জন প্রাথমিকভাবে আমরণ অনশন শুরু করলেন। কথাটা বুঝবেন যে আমরণ অনশন, এবং কেন এই আমরণ অনশনের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরে যেতে পারে একেবারেই আপনাদের চুলচেরা বিশ্লেষণ করব। এবং গতকাল জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছিলেন প্রথম দফায় ৬ জন প্রতিনিধি তারা অনশন শুরু করছেন, অর্থাৎ পরের দফাগুলি থেকে আরও বেশি করে জুনিয়র ডাক্তাররা এই অনশন কর্মসূচিতে হয়তো যোগদান করতে পারেন। এবং কারা কারা যোগদান করলেন, যারা যোগদান করলেন তাদের মধ্যে কেউ এসএসকেএম থেকে, কেউ কেপিসি থেকে, কেউ আবার নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা তারা অনশন কর্মসূচিতে যোগদান করলেন। এবং এই তালিকায় রয়েছে কলকাতা মেডিকেল কলেজের পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায় তনয়া পাঁজা এবং ক্যান্সার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। এছাড়াও এসএসকেএম এর পিডিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএস এর পিজিটি পুলস্থ আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের ৩য় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা অনশনে বসেছেন। মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই তারা অনশন শুরু করেছেন বলে তারা জানিয়েছেন, এবং তারা প্রথমবারের জন্য এই কর্মসূচি নিচ্ছেন। এর আগে কখনো অনশন কর্মসূচি তাদেরকে নিতে হয়নি, তাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচিতে এসেছেন। এবার আপনাদের সামনে যেটা বলার চেষ্টা করব একটু ভেবে দেখবেন যে দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ফ্লেক্সিবল আর কতটা রিজিড সেটা কিন্তু আমরা সকলেই জানি। যারা এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা দেখেছি তারা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রিজিড। তাই আমার মনে হয় ডাক্তারবাবুরা যে সিদ্ধান্ত নিলেন সেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মোড় ঘুরে যাবে। কেন এ কথা বলছি, তার কারণ দুপক্ষের হাতেই খুব বড় বড় অস্ত্র রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতে যদি অস্ত্র থাকে পুলিশ এবং ক্ষমতা এবং তার ওই রিজিডিটি, তিনি আন্দোলন থেকে উঠে আসা মানুষ এবং তিনি খুব ভালোভাবেই জানেন অনশন আন্দোলন দীর্ঘদিন চালিয়ে যাওয়া যায় না, কোথাও না কোথাও এর একটা শেষ রয়েছে। ধর্ণা কর্মসূচি সেটা 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, 2 বছর, 6 বছর, 50 বছর চলতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরণ অনশন সেটা অনির্দিষ্ট সময়ের জন্য হলেও কার্যত নির্দিষ্ট। তার কারণ আমরণ মানুষ তো না খেয়ে আর বাঁচতে পারে না, এবং সেই কারণেই এই আন্দোলন অনির্দিষ্ট হলেও এটা অনির্দিষ্টের মধ্যে একটা নির্দিষ্ট, তার কারণ একটা সময়ের মধ্যে এর হেস্তনেস্ত হতেই হবে। এবার দেখুন কি পরিস্থিতি হতে পারে। যেহেতু এনারা অনশনে বসে গিয়েছেন, কোনো খাবার মুখে তুলবেন না, এবং এরকম নয় অনেক রাজনৈতিকবিদ যেমন চকলেট খেয়ে ওজন বাড়িয়ে অনশন করেছিলেন, সেই রকম অনশন তারা করছেন না। তার কারণ তারা বলেছেন তারা সিসিটিভি ফুটেজ রাখছেন। সেই সিসিটিভি ফুটেজ যে কোনো সংবাদ মাধ্যম কিংবা মানুষ চেক করতে পারেন, তারা প্রত্যেকটা সময়ে কি করছেন সেই হিসাব তারা পেতে পারেন। তারা যে খাবেন না সেটা প্রতিশ্রুতবদ্ধ। এবার দেখুন এখানে তো একটা ফয়সালা করতেই হবে, তার কারণ 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিনের পর হেলথ কন্ডিশন কোথায় যাবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি। এরপরে ভাবুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যে একেবারে এদের দুঃখে কাতর হয়ে গিয়ে সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নেবেন, এমনটা ভাবার নিশ্চিতভাবে কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীকে আমরা যারা চিনি তারা খুব ভালো করে অন্তত বুঝতে পেরে গিয়েছি যে তিনি আর এই আন্দোলনকে গুরুত্ব দিতে চাইছেন না, এবং সেই কারণেই এই আমরণ অনশনের ভয় পেয়ে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে মান্যতা দিয়ে সমস্ত দাবি দাওয়াগুলো পূরণ করে নেবেন, এটা হওয়ার সম্ভাবনা কম। তাহলে কি হতে পারে এবার ভাবুন। এই সমস্ত ছাত্রগুলি আন্দোলনের নামে তাদের কেরিয়ার এবং জীবন দুটোকেই কি বিসর্জন দেবেন? তেমনটা হওয়ারও সম্ভাবনা কম। তার কারণ মাথায় রাখতে হবে এই আন্দোলনরত চিকিৎসকদের পাশে কিন্তু যেমন রয়েছে নাগরিক সমাজ, তেমনি রয়েছে সিনিয়র চিকিৎসক, এবং গোটা ভারতবর্ষের চিকিৎসকরা কিন্তু পাশে রয়েছেন। শুধু মনে রাখতে হবে যদি কোনো বেগতিক দেখা যায়, রাজ্য প্রশাসনের যদি হুঁশ না ফেরে, তাহলে কিন্তু একটা বিরাট অংশের সমর্থন নাগরিক সমাজের কাছ থেকে যেমন এরা পাবেন, ঠিক তেমনি ডাক্তাররাও কিন্তু তারাও এদের পাশে রয়েছে। এবার একবার ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ থেকে ডাক্তাররা যদি গণ ইস্তফা দিতে শুরু করেন, সেটা সরকারি বেসরকারি সব দিক থেকে, এবং যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে সমস্ত ডাক্তাররা স্বাস্থ্য পরিষেবাটা তুলে দেন বা তারা সেই কর্মবিরতি পালন করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বৃদ্ধি কোন জায়গায় পৌঁছাতে পারে সেটা একটু খেয়াল করে দেখুন। সেই কারণেই আপনাদের সামনে বললাম এই যে অনশনের কর্মসূচি সেটা রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। তার কারণ
এটা 50 দিন ধরে চলতে পারে না। এটাকে একটা 15 দিন, ম্যাক্সিমাম 10 দিন বা 15 দিনের মধ্যেই কিন্তু একটা সলিউশন বা সিচুয়েশনে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ফ্লেক্সিবিলিটি দেখাতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি ভেবে থাকেন তিনি সর্বশক্তিমান, সবাইকে দিয়ে তিনি কন্ট্রোল করতে পারেন, পুলিশ প্রশাসন তার হাতে, তাকে দিয়ে যা কিছু করা যায় সমস্ত অসহযোগিতা করা যায়, কিন্তু মনে রাখতে হবে যে এই জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী। এবং সামনেই দুর্গাপুজো, একেবারে ভেবে দেখুন দুর্গাপুজোর প্রাক্কালে এই অনশন দুর্গাপুজোকে আন্দোলনের রূপ দিতে পারে। ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিনগুলো কোন জায়গায় পৌঁছে যাবে, কারণ তখন এনাদের অনশনটা 3 দিন, 4 দিন, 5 দিনে পড়ে যাবে। কাজেই আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হবে। এবং শুধু এই একটা ঘটনা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বুকে যেভাবে খুন ধর্ষণের ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের নৈতিক সমর্থন থাকবে এই জুনিয়র ডাক্তারদের প্রতি। এবং শুধু তাই নয়, সিনিয়র ডাক্তারদের হাতে একটা বিরাট অস্ত্র রয়েছে যেটা প্রশাসনকে সহজেই ঘায়েল করতে পারে। আপনাদের একটা ঘটনার কথা আমি মনে করিয়ে দিতে চাইবো এই প্রসঙ্গে। দেখুন, এই রকম বিভিন্ন আন্দোলন বছরের পর বছর করে আসছে, কিন্তু চাকরি থেকে প্রতারিত যাদের করা হয়েছে বা যাদের যোগ্য চাকরির টাকার বিনিময়ে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সমস্ত শিক্ষকরা দিনের পর দিন, বছরের পর বছর তারা ধর্ণা মঞ্চে বসেছিল। ওই টাইম কাউন্ট তারা করতো, 1 দিন, 2 দিন, 3 দিন করে 500-600 দিনে পৌঁছে যাবার পর সেই আন্দোলনটাকে আর চোখে আমরা দেখতে পাই না। জানি না সেই আন্দোলনটা এখনো চলছে কিনা, কিন্তু মাথায় রাখতে হবে যে তারা যথেষ্ট আন্দোলন করেছিলেন, কিন্তু আমাদের এই রাজ্য প্রশাসন জিরো টলারেন্স দেখিয়েছিলেন। একদিনও সদিচ্ছা দেখাননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোনোভাবেই এই জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিতে একেবারে বিহ্বল হয়ে গিয়ে তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের দাবি দাওয়াগুলো মেনে নেবেন, আমার মনে হয় এটা হবার সম্ভাবনা কম। এবং হলেও সেটা পার্সিয়ালি করবেন, মুখ্যমন্ত্রীর মন্ত করে করবেন, যে বলবেন করব অথচ করব না, এই ধরনের মৌখিক প্রতিশ্রুতি তিনি দিতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে তিনি করে দেখাবেন এমন কিন্তু কাজটা হওয়ার সম্ভাবনা কম। এরপরে ভেবে দেখুন তাহলে কি হতে চলেছে। হওয়ার কিন্তু একটাই উপায়, যে সমস্ত সিনিয়র ডাক্তাররা নিশ্চিতভাবে এদের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন শুরু করলেন তাদের পাশেই থাকবে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশেই থাকবে। তাহলে এবার ভাবুন যে এমন একটা দিন আসবে ওই 10 দিন 15 দিনের মাথায় গিয়ে, যেখানে এই অনশনটাকে টেনে নিয়ে যাওয়া আর কার্যত সম্ভব হবে না, যেখানে তারা অসুস্থ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা যদি ঘটে যায়, তার আগে যদি প্রশাসনের টনক না নড়ে, তাহলে সেই দিন কি প্রতিক্রিয়াটা সৃষ্টি হবে আপনারা ভাবুন। সিনিয়র ডাক্তারদের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ পুজোর সময় কিভাবে রাস্তায় নামতে পারেন বা কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা একবার কল্পনা করে দেখুন। সেই কারণেই একেবারেই প্রথম লাইনে আপনাদের সামনে বললাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা চরমতম মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। দেখুন, এটা যদি কোনো শিক্ষকরা বঞ্চিত হয়ে তারা যদি বলতেন যে আমরা আমরণ অনশন করব, আমি সেটাকে গুরুত্ব দিতাম না। তার কারণ যদি শিক্ষকরা না পড়ান কারোর কিছু এসে যাবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু এসেই যাবে না, সেখানে বড় কোনো ঘটনা ঘটবে না। কিন্তু চিকিৎসকরা তাদের পরিষেবা যদি তুলে নেয়, তাহলে গোটা রাজ্যের কি অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা একবার কল্পনা করে দেখুন। তাই এই জুনিয়র ডাক্তাররা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে এই কর্মসূচি নিয়েছেন। অন্যান্য অনশন কর্মসূচির সঙ্গে এই কর্মসূচির আর একটা তফাৎ রয়েছে, তার কারণ তারাও রাজনৈতিকভাবে নিরস্ত্র নন, ডাক্তারবাবুরাও নিরস্ত্র নন রাজনৈতিকভাবে, তাদের কাছেও তুনের মধ্যে দারুণ দারুণ তীর রয়েছে। একদিকে যদি সিনিয়র ডাক্তাররা বড় তীর হয়ে থাকে, একদিকে সাধারণ নাগরিকরা বড় তীর কিন্তু এই জুনিয়র ডাক্তারদের। তবে এবার আপনাদের সামনে কয়েকটা ঘটনা বলতে চাইবো, সেই ঘটনাটাও আপনাদের জানা দরকার। গতদিনে এই যে থ্রেট কালচার চলছে, আরজি করে থ্রেট কালচার ইস্যু যে প্রথমবারের জন্য প্রকাশ্যে আসলো, তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা আপনাদের জানাতে চাইবো। 10 জন ডাক্তারকে ভেবে দেখুন, 10 জন ডাক্তারকে যারা এই থ্রেট কালচারে অভিযুক্ত, তাদেরকে কিন্তু একেবারে বহিষ্কার করা হলো হোস্টেল থেকে, এবং 72 ঘন্টার মধ্যে তাদেরকে হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে গতকাল সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই চিকিৎসকদের, ওই 10 জন চিকিৎসকদের আজীবনের মতো হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি তাদের বাড়িতে পর্যন্ত অভিযোগপত্র তাদের ছেলেদের সম্পর্কে জানানো হবে। ভেবে দেখুন, যে সমস্ত বাবা মারা কষ্ট করে নিজেদের ছেলেদের ডাক্তার পড়তে পাঠিয়েছিল, ডাক্তার হতে পাঠিয়েছিল, তাদের বাড়িতে কমপ্লেন যাবে যে তাদের এক্সপেল করা হলো। এবং এই যে হুমকি সংস্কৃতি, এই হুমকি সংস্কৃতিতে মোট 59 জনকে অভিযুক্ত করা হয়েছিল। এদের মধ্যেই কিন্তু 10 জনকে অবিলম্বে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে কে কে রয়েছে নামটা আপনাদের বলে দিই: সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, শরীফ খান,
নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সতপাল সিং এবং তানবীর আহমেদ কাজী, এই 10 জনকে বহিষ্কার করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য, আজীবনের মতো হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখতে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তাদের রেজিস্ট্রেশনও যাতে বাতিল করা যায় সেই চেষ্টাও কিন্তু নেওয়া হচ্ছে। এবার একটু ভেবে দেখুন, যে সমস্ত বাবা মারা কষ্ট করে নিজেদের সন্তানদের ডাক্তার করতে পাঠিয়েছিল, তৃণমূলের পাল্লায় পড়ে নিজেদের কেরিয়ারটা তো শেষ করলেন, আর কোথায় বাবা মার মুখটা নিয়ে গেলেন একবার ভেবে দেখুন। তৃণমূলের পাল্লায় যারাই পড়বেন তাদের কি পরিণতি হতে পারে, এটাই সব থেকে তার বড় প্রমাণ। তার কারণ এত মেধা থাকা সত্ত্বেও যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা সমস্ত পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের পিছনে ফেলে যারা প্রথম সারিতে উঠে এসে এই ডাক্তারি পড়ার চান্সটুকু পান, তৃণমূলের পাল্লায় তোলাবাজি করে নিজেদের জীবনটাকে কিভাবে বিষিয়ে তুললেন, শুধু নিজেদের নয় নিজেদের বাবা মার মুখে কিভাবে কালি লেপলেন, এটাই সব থেকে বড় তার একটা বড় ঘটনা। কি বলবেন বন্ধু, আপনারা লিখে জানান। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস দলটা করা হয়, আর সেই দল করে সুনাম কেউ করেছে এইরকম একটা নিদর্শন দেখাতে পারবেন না। বরঞ্চ তৃণমূল করলেই একেবারে ভেসে গিয়েছে, এই ধরনের উদাহরণ তো সমাজে প্রচুর দেখেছি। কিন্তু ভাবুন, ডাক্তারি পড়ুয়ারা পর্যন্ত তৃণমূল করে তাদের জীবনটা ভেসে যাচ্ছে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এমন একটা রাজনৈতিক দল এই মুহূর্তে আমাদের শাসন করছে, এমন একটা রাজনৈতিক পাওয়ারের হাতে আমরা পড়ে গিয়েছি। সেই রাজনৈতিক দলকে গণতান্ত্রিকভাবে যতক্ষণ না আমরা সরাতে পারছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষের নিস্তার নেই, রেহাই নেই। বরঞ্চ এই অত্যাচার, এই অবিচার উত্তরোত্তর বাড়তে থাকবে। কোথাও গিয়ে দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টনক নড়েছে? যদি টনক নড়ার থাকতো তাহলে তার টনক অনেকদিন আগেই নড়ে যেত, যখন ওই চাকরি দুর্নীতির খবর একেবারে বুশ ফায়ারের মতো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়লো, তখনই কিন্তু তার টনক নড়ার থাকলে নড়ে যেত। কিন্তু দেখুন, কোনোভাবে টনক তো নড়েনি। উত্তরোত্তর ক্রমাগত একটার পর একটা নতুন নতুন জিনিস সামনে আসছে, এবং তারপরে নতুন নতুন জিনিস এখনো তৈরি হচ্ছে। অর্থাৎ এখনো দুর্নীতির রান্না তৃণমূল কংগ্রেসের রান্নাঘরের রমরমিয়ে চলছে, এবং সেই কারণেই এর থেকে বাঁচার কোনো উপায় নেই, পরিত্রাণের কোনো উপায় নেই, যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনৈতিকভাবে উৎখাত করা যায়। কিন্তু সেখানেও গেরো রয়েছে। তার কারণ আমি বিশ্বাস করি আগামী 2026-এ এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাদের যেই রকম নির্বাচন কমিশন রয়েছে, আমাদের যেরকম সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পরেও জিতে যাওয়াটা কোনো বড় ব্যাপারই নয়। এবং আমার মনে হয় যা আসন সংখ্যা আগের বার পেয়েছিল, এবারে তার আসন সংখ্যা আরো বেশি বৃদ্ধি পাবে বলে আমার মনে হয়। তার কারণ কিভাবে ভোটে জেতা যায় সেই অঙ্কটা তৃণমূল কংগ্রেসের সিলেবাসের মধ্যে পড়ে, কিন্তু সাধারণ মানুষকে কিভাবে গণতান্ত্রিকভাবে মুক্তি দিতে পারা যায় কিংবা ধর্ষণ কিভাবে আটকানো যায়, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সিলেবাসে নেই। কিন্তু ইলেকশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বলুন, যে কোনো কাউকে দিয়ে বলুন, কিভাবে করাতে হয় সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জানে। তাই সেই কারণেই বলছি, গণতান্ত্রিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর একমাত্র পশ্চিমবঙ্গের উপায়, এবং তাতেই নিষ্কৃতি মিলবে, কিন্তু সেটাও হওয়া সম্ভব নয়। তার কারণ কিভাবে ভোট করাতে হয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পার্টি এবং প্রশাসন তার দুজনেই খুব ভালো করে জানে। এই অবস্থায় মুক্তি কে দিতে পারে, এর উত্তর সত্যি কারুর আমার মনে হয় জানা নেই। আপনাদের কি জানা রয়েছে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি ঠিক কি উপায় হতে পারে? যদি জানা থাকে লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।